একটি মানচিত্র আছে যা অফিসিয়ালভাবে কোথাও প্রকাশিত নয়, তবুও তার ছায়া দেখা যায় প্রতিটি যুদ্ধ, প্রতিটি বসতি সম্প্রসারণ, প্রতিটি বিমান হামলার খবরে। বৃহত্তর ইসরায়েল। এটা কি সত্যি কোনো গোপন মাস্টার প্ল্যান, নাকি ইতিহাস, ভয় আর রাজনীতির তৈরি এক শক্তিশালী বয়ান? বাইবেলের প্রতিশ্রুত ভূমি থেকে 1967 সালের যুদ্ধ, পশ্চিম তীরের বসতি আর জেরুজালেমকে অবিভাজ্য রাজধানী ঘোষণার পেছনে কি কেবল নিরাপত্তার যুক্তি কাজ করছে, নাকি ধীরে ধীরে সীমান্ত বদলের নীরব কৌশল? যুক্তরাষ্ট্রের সমর্থন, আরব বিশ্বের দুর্বলতা, ধর্মীয় রাজনীতির উত্থান, সব কি একই ছবির অংশ? আজকের এই গল্প কোনো একক ষড়যন্ত্র তত্ত্ব নয়, আবার নিছক কল্পনাও নয়। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একটি বড় পরিকল্পনার ধাপে ধাপে বাস্তবায়ন? রহস্যের আজকের পর্বে আমরা জানব ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল গড়ার পরিকল্পনা ও ষড়যন্ত্রের নেপথ্যের সম্পর্কে। ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল গড়ার পরিকল্পনা, এই ধারণাটি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংঘাত বিশ্লেষণের সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল বিষয়গুলোর একটি, যেখানে বাস্তব নীতি, ঐতিহাসিক অভিজ্ঞতা, ধর্মীয় ব্যাখ্যা ও রাজনৈতিক আশঙ্কা একে অপরের সঙ্গে মিশে গেছে। বিশ্লেষকদের মতে বৃহত্তর ইসরায়েল আসলে কোনো একক সরকারি নীতি নথি নয়, বরং এটি একটি ধারণাগত কাঠামো, যাকে কেউ দেখেন চরমপন্থী জায়নিস্ট চিন্তার অংশ হিসেবে, আবার কেউ একে আরব বিশ্বের রাজনৈতিক বয়ানের একটি আতঙ্কমূলক প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জায়নিস্ট আন্দোলনের প্রাথমিক পর্যায়ে কিছু চিন্তাবিদ বাইবেলের প্রতিশ্রুত ভূমির ধারণা ব্যবহার করেছিলেন, যেখানে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত এলাকার কথা ধর্মীয় গ্রন্থে প্রতীকীভাবে উল্লেখ আছে। তবে মূলধারার ইতিহাসবিদদের বড় অংশ বলেন আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এই ধর্মীয় মানচিত্রকে বাস্তব রাষ্ট্রনীতির লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়নি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তী সংঘাতগুলো ইসরায়েলের সীমানা প্রসারিত করলেও সেগুলো ছিল মূলত নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির ফল, কোনো ঘোষিত বৃহত্তর ইসরায়েল প্রকল্পের প্রকাশ্য ধাপ নয়। তবুও 1967 সালের 6 দিনের যুদ্ধ একটি মোড় ঘুরিয়ে দেয়, যখন ইসরায়েল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম, সিনাই ও গোলান মালভূমি দখল করে। বিশ্লেষকরা বলেন এই দখলদারিত্বই বৃহত্তর ইসরায়েল বিতর্ককে সবচেয়ে শক্ত ভিত্তি দেয়, কারণ এখান থেকে স্থায়ী ভূখণ্ড সম্প্রসারণের আশঙ্কা জন্ম নেয়। বিশেষ করে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন নীতিকে অনেকে আন্তর্জাতিক বিশ্লেষক ভবিষ্যৎ সীমানা পরিবর্তনের একটি নীরব কৌশল হিসেবে দেখেন। ফিলিস্তিনি বিশ্লেষকদের মতে বসতিগুলো কেবল নিরাপত্তার জন্য নয়, বরং ধীরে ধীরে ভূমি দখলকে স্থায়ী করার রাজনৈতিক প্রকল্প। অন্যদিকে ইসরায়েলি ডানপন্থী রাজনীতিকদের একটি অংশ প্রকাশ্যেই বলে থাকে পশ্চিম তীর ঐতিহাসিকভাবে ইহুদি ভূমি এবং এটি কখনো পূর্ণ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হওয়া উচিত নয়। তবে ইসরায়েলের মূলধারার নিরাপত্তা বিশ্লেষকরা বলেন এই অবস্থান পুরো ইসরায়েলি সমাজের প্রতিনিধিত্ব করে না এবং একে রাষ্ট্রীয় নীতির সঙ্গে গুলিয়ে ফেলা ভুল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যুক্তি দেন বৃহত্তর ইসরায়েল ধারণাটি অনেক সময় আরব ও মুসলিম বিশ্বের রাজনৈতিক ভাষ্যে একটি ঐক্যবদ্ধ শত্রুর ছবি তৈরিতে ব্যবহৃত হয়, যা জনমত সংগঠনের জন্য কার্যকর হলেও বাস্তব নীতির জটিলতা আড়াল করে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই বিতর্কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিছু সমালোচকের মতে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন ইসরায়েলকে আগ্রাসী নীতিতে উৎসাহিত করে, ফলে বৃহত্তর ইসরায়েল ধারণা আরও বিশ্বাসযোগ্য মনে হয়। অন্যদিকে মার্কিন নীতি বিশ্লেষকরা বলেন যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে নয়। 1993 সালের অসলো চুক্তি এবং 2 রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি দেখায় যে আন্তর্জাতিক ব্যবস্থায় এখনও আনুষ্ঠানিকভাবে বৃহত্তর ইসরায়েল কোনো গ্রহণযোগ্য লক্ষ্য নয়। তবুও বাস্তবে চুক্তির বাস্তবায়ন ব্যর্থ হওয়ায় সন্দেহ আরও গভীর হয়েছে। ধর্মীয় রাজনীতির ভূমিকা এখানে উপেক্ষা করা যায় না। কিছু ধর্মীয় জায়নিস্ট গোষ্ঠী বিশ্বাস করে বাইবেলীয় ভূমির পূর্ণ নিয়ন্ত্রণ একটি ঈশ্বর প্রদত্ত অধিকার এবং এই বিশ্বাস থেকেই তারা বসতি সম্প্রসারণকে নৈতিকভাবে বৈধ মনে করে। বিশ্লেষকদের মতে এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইসরায়েলের রাজনীতিতে সীমিত হলেও এর প্রভাব প্রতীকীভাবে অত্যন্ত শক্তিশালী, কারণ এটি আপোষের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে আরব ও মুসলিম বিশ্বে এই বক্তব্যগুলোকে
পুরো ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে উপস্থাপন করা হয়, যা পারস্পরিক অবিশ্বাস আরও বাড়ায়। ষড়যন্ত্রের নেপথ্য কাটা বলতে যেটি বোঝানো হয় সেটি মূলত এই প্রশ্ন: ইসরায়েল কি পরিকল্পিতভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দুর্বল করে একটি বৃহত্তর ভূখণ্ড দখলের পথে এগোচ্ছে, নাকি এটি নিরাপত্তা ও প্রতিরক্ষার যুক্তিতে গড়ে ওঠা? এই বিতর্ককে আরও সামনে এগিয়ে নিলে দেখা যায় বৃহত্তর ইসরায়েল ধারণা টিকে থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বাস্তব নীতির সঙ্গে প্রতীকী রাজনীতির মিলন। বিশ্লেষকদের মতে, রাষ্ট্র যখন কোনো ভূখণ্ডে দীর্ঘদিন সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং সেখানে জনসংখ্যাগত পরিবর্তন ঘটায়, তখন তা কেবল সাময়িক নিরাপত্তা ব্যবস্থায় সীমাবদ্ধ থাকে না, বরং ভবিষ্যৎ সীমানা নির্ধারণের এক ধরনের নীরব ভাষ্য তৈরি করে। পশ্চিম তীরে ইহুদি বসতির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকা, সড়ক নেটওয়ার্ক ও নিরাপত্তা দেয়াল নির্মাণ, এসবকে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রাউন্ড রিয়ালিটি বদলে ফেলার কৌশল হিসেবে ব্যাখ্যা করেন। তাদের যুক্তি হলো, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়ও, তখন এই বাস্তবতাকে উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা পাল্টা যুক্তি দেন যে এই বসতিগুলোর অনেকটাই রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে বিনিময় বা সমন্বয়ের আওতায় আসতে পারে, যেমন অতীতে সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে সমালোচকেরা বলেন, সিনাই ও পশ্চিম তীরের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, কারণ পশ্চিম তীরের সঙ্গে ধর্মীয় ও ঐতিহাসিক আবেগ জড়িয়ে আছে, যা ছাড় দেওয়া আরো কঠিন করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো জেরুজালেম প্রশ্ন। পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে ঘোষণাকে অনেক বিশ্লেষক বৃহত্তর ইসরায়েল বয়ানের কেন্দ্রে রাখেন, কারণ জেরুজালেম কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় ও প্রতীকী শক্তির আধার। ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বের দৃষ্টিতে এটি দখলদারিত্বের সবচেয়ে স্পষ্ট উদাহরণ, আর ইসরায়েলি ডানপন্থীদের কাছে এটি ঐতিহাসিক ন্যায্যতার প্রশ্ন। এই দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সমঝোতার ভাষা ক্রমশ সংকুচিত হচ্ছে। আঞ্চলিক অস্থিতিশীলতাও এই ধারণাকে আরও জোরদার করে। আরব বসন্তের পর সিরিয়া, ইরাক ও লিবিয়ার দুর্বলতা অনেকের চোখে ইসরায়েলের কৌশলগত সুবিধা হিসেবে ধরা হয়। কিছু বিশ্লেষক মনে করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলো দুর্বল থাকলে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ কমে এবং সে নিজের শর্তে বাস্তবতা গড়ে তুলতে পারে। যদিও ইসরায়েলি বিশ্লেষকরা এই ধারণাকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেন, তবুও বাস্তবতা হলো একটি শক্তিশালী রাষ্ট্র সবসময়ই অস্থির পরিবেশে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকে। মিডিয়া ও জনপ্রিয় সংস্কৃতিতেও বৃহত্তর ইসরায়েল বয়ান আলাদা গুরুত্ব পেয়েছে। আরব বিশ্বে এটি প্রায় একটি গোপন ষড়যন্ত্র হিসেবে উপস্থাপিত হয়, যেখানে মানচিত্র ও উদ্ধৃতি ব্যবহার করে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনের চিত্র আঁকা হয়। বিশ্লেষকরা সতর্ক করেন, এই ধরনের বয়ান কখনো কখনো বাস্তব সমালোচনার বদলে আতঙ্ক ও ঘৃণাকে উস্কে দেয়, যা শান্তির সম্ভাবনাকে আরও দুর্বল করে। আবার ইসরায়েলের ভেতর কিছু ডানপন্থী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এই বিতর্ককে উস্কে দেয়, কারণ এতে তারা নিজেদের সমর্থকদের আরও দৃঢ়ভাবে সংগঠিত করতে পারে। অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এই ছবির অংশ। গ্যাস ক্ষেত্র, পানি সম্পদ এবং বাণিজ্যিক করিডোরের প্রশ্নে পূর্ব ভূমধ্যসাগর ও জর্ডান উপত্যকার গুরুত্ব বাড়ছে। কিছু বিশ্লেষকের মতে, এই সম্পদগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার আকাঙ্ক্ষা ভূখণ্ড প্রশ্নকে আরো জটিল করে তুলেছে। ফিলিস্তিনি অর্থনীতিবিদরা যুক্তি দেন, এই নিয়ন্ত্রণ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে টেকসই হতে বাধা দিচ্ছে, যা কার্যত বৃহত্তর ইসরায়েল ধারণাকে বাস্তব রূপ দেয়। ইসরায়েলের অভ্যন্তরীণ বিতর্কও এখানে গুরুত্বপূর্ণ। সব ইসরায়েলি যে সম্প্রসারণবাদে বিশ্বাস করে তা নয়। শান্তিপন্থী ও বামপন্থী চিন্তাবিদরা বারবার সতর্ক করে বলেছেন, স্থায়ী দখল ইসরায়েলকে একটি দ্বৈত বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। একদিকে গণতন্ত্রের দাবি, অন্যদিকে দীর্ঘমেয়াদী সামরিক শাসন। তাদের মতে এই পথ অব্যাহত থাকলে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়বে এবং অভ্যন্তরীণ সামাজিক বিভাজন গভীর হবে। শেষ পর্যন্ত বিশ্লেষকদের একটি ভারসাম্যপূর্ণ মত হলো, বৃহত্তর ইসরায়েল একদিকে বাস্তব নীতির কিছু পদক্ষেপ থেকে শক্তি পায়, অন্যদিকে রাজনৈতিক বয়ান, ভয় ও অতিরঞ্জনের মাধ্যমে বড় হয়ে ওঠে। এটি সম্পূর্ণ গোপন ষড়যন্ত্র নয়, আবার নিছক কল্পনাও নয়। বাস্তবতা হলো, দখল, বসতি ও নিরাপত্তা নীতির সমষ্টিগত ফল এমন একটি চিত্র তৈরি করেছে যা অনেকের কাছে বৃহত্তর পরিকল্পনার মতোই মনে হয়। এই ধারণা ভাঙতে হলে শুধু কথার আশ্বাস নয়, বরং ভূমিতে বাস্তব পরিবর্তন, বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমাধানের প্রয়োজন। নইলে বৃহত্তর ইসরায়েল বিতর্ক মধ্যপ্রাচ্যের সংঘাতের ভাষ্য হিসেবেই আরও শক্ত হয়ে থাকবে। সবশেষে বৃহত্তর ইসরায়েল বিতর্ক আমাদের দেখায় যে মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু ভূখণ্ড বা সামরিক শক্তির প্রশ্ন নয়, এটি বিশ্বাস, ইতিহাস, শক্তি এবং অভ্যন্তরীণ আঞ্চলিক স্বার্থের জটিল সমন্বয়।
সমন্বয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি কেবল কূটনৈতিক সংলাপ, বাস্তব ভূখণ্ডের সমঝোতা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতির মাধ্যমে অর্জনযোগ্য। যদি রাষ্ট্রগুলো ভয় বা অতিরঞ্জনের রাজনীতি ছেড়ে আস্থা ও সমঝোতার পথে হাঁটে, তবেই দীর্ঘমেয়াদে এই বিতর্কের উত্তেজনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অন্যথায় পারস্পরিক অবিশ্বাস, শক্তি প্রদর্শন এবং সীমান্ত বিস্তার মধ্যপ্রাচ্যকে ক্রমশ আরও অস্থির ও বিপজ্জনক করে তুলবে, যেখানে শান্তি কেবল স্বপ্নেই সীমিত থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন ইসরায়েল সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।